অর্পিতা সুইসাইড করেছে এই কথাটা অভিক ছাড়া আর কেউ জানে না। সবাই জানে ঘুমের মাঝেই অর্পিতা মারা গেছে। সাত সকালে পাশে শোয়া অর্পিতার বরফ শীতল গায়ে হাত লাগাতেই চমকে উঠেছিল অভিক। কিছু বুঝে ওঠার আগেই সে বালিশের ওপর আবিষ্কার করেছিল এক টুকরো কাগজ, মানে একটা চিরকুট। তাতে অর্পিতার হাতেই লেখা ছিল তার সুইসাইডের কথা ও কাউকে কিছু জানতে না দেবার অনুরোধ। কিংকর্তব্য বিমূঢ় অভিক চিরকুটটি তখনই লুকিয়ে রেখেছিল তার স্টিলের আলমারি গোপন ড্রয়ারে। সুইসাইডের কথাটা জানাজানি হলে শুধু কি তার বিপদ, অর্পিতার সম্মানহানির ব্যাপারও ঘটতে পারে। নানা কিছু চিন্তা করেই সে কাউকে কিছু বলেনি, কারণ সে ভেবেছিল অর্পিতার মতো ধৈর্যশীল, সহনশীল, ইতিবাচক, সদা হাস্যময় একটা শিক্ষিত মেয়ে যে এরকম আত্মহনন বেছে নিতে পারে, তো সবাইকে তাদের পরিবার ও অর্পিতার ব্যাপারে অহেতুক কৌতূহলী করে তুলতে পারে। সবাই জানতো অর্পিতার হাই ব্লাড প্রেশার ছিল, তাই তার ধারণা করেছে হয়তো হার্ট অ্যাটাকেই মারা গেছে সে। কিন্তু অভিকের অশান্ত মন কি তাতে শান্ত হয়েছিল, নাকি স্ত্রীর অমন তিরোধান রহস্যের কিনারা করবার জন্য তার মন কেবলই ছটফট করেছিল? অর্পিতার শেষকৃত্য ও শ্রাদ্ধ ছাড়াও ধর্মীয় ও সামাজিক সব রকম আচার অনুষ্ঠান শেষ হবার পর অভিক মনে মনে এক প্রতিজ্ঞা করে যে করেই হোক সে খুঁজে বের করবে কি এমন গোপন কষ্ট কিংবা অনুশোচনা অর্পিতাকে ধাবিত করেছিল চিরতরে হারিয়ে যেতে। অভিক তার অর্পিতার সুদীর্ঘ প্রায় 3 দশকের সুখী দাম্পত্য জীবনে এভাবে শেষ হয়ে যাবে তা কিছুতেই মেনে নিতে পারে না সে। স্ত্রী বলতে বন্ধু কিংবা চেনা জানা মানুষের কাছে যে রকম ভয়ঙ্কর তথ্য পেয়েছিল, অর্পিতা ছিল তার একদম উল্টো। কোনো দিন স্বামীর সাথে খামোকা কোনো ঝগড়া বাঁধিয়ে তোলেনি। নিজের চাকরি সংসারের মাঝে বেশ একটা সমতা রক্ষা করেই চলেছে। অভিকের যৌথ পরিবারের প্রতি অর্পিতা দায়িত্ব বোধেরও কমতি ছিল না। এছাড়া আত্মীয়, বন্ধু ও সহকর্মীদের নানা আপদ বিপদে নির্দ্বিধা এগিয়ে যাওয়াই ছিল তার স্বভাবের অংশ। এরকম একটা শান্ত, সমারিত, পরোপকারী মানুষের যে নিজেদের জীবনের প্রতি মায়া বা সব আকর্ষণ হারিয়ে ফেলতে পারে তা কিছুতেই ভাবতে পারে না অভিক। মায়ের মৃত্যু খবর পেয়ে আমেরিকা থেকে আসা বড় মেয়ে কঙ্কনা ফিরে যাওয়ার আগে বাবার কাছে জানতে চাই, বাবা, আমরা ভাই বোনেরা মার জিনিসপত্র থেকে মার স্মৃতি হিসাবে কিছু নিতে যেতে চাই। তোমার অনুমতি ছাড়া তো আমরা কোনো কিছুতেই হাত দিতে পারি না। অভিকের বুকের ভেতর ধড়াস করে ওঠে। নিজেকে কোনো রকম সামলে নিয়ে বলে, আমাকে আর কটা দিন সময় দে, তারপর তোদের যা নেবার নিয়ে যাস। সেদিন দুপুরে খাবার পর বাড়ির কাজকর্ম একটু স্তিমিত হয়ে গেলে অভিক ওদের স্টিলের আলমারিটা খুলে পড়তে পড়তে ভাঁজ করে গুছিয়ে রাখা অর্পিতার কাপড়গুলো বের করে খাটের ওপর সাজিয়ে রাখে। আলমারির ড্রয়ার ও তাকের ভেতর আতি পাতি খুঁজে যদি এমন কিছু পাওয়া যায় যা অর্পিতা তিরোধান রহস্যের উন্মোচন করে দেবে, কিছুই পায় না। কাপড়গুলো আবার উঠিয়ে রাখে সেখানে। তার গয়নার বাক্স আর দুলের কৌটোটা বের করে দেখে সেখানে অর্পিতা নিজেই লিস্ট করে রেখে গেছে। বিয়ের গয়না ও বাকি সব গয়না 3 মেয়ে আর ছেলে বউয়ের মধ্যে ভাগ করে দিয়ে গেছে। বাকি গয়নার ব্যাপারেও সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছে সে, যেমন কোনটা তার দিদির, ছোট বোন কিংবা বোনঝিদের জন্য তাও লিখে রেখে গেছে। লিস্টের নিচে যে তারিখ লেখা তা দেখে চমকে যায় সে। তা প্রায় 3 বছর আগের একটা তারিখ। রহস্য আরও ঘনিয়ে আসে যেন। অভিক ভাবে, তাহলে কি অনেক আগে থেকেই অর্পিতার মৃত্যুর কথা ভাবছিল? পরদিন মেয়েদের কাছে গয়না আর আলমারির ভার দিয়ে বলেছিল, তোরা যেভাবে ভালো বুঝিস সেভাবে এগুলোর ব্যবস্থা করিস। আমাকে কিছু জিজ্ঞেস করবার বা জানাবার দরকার নেই। এরই মধ্যে সে চেস্ট অফ ড্রয়ারের ভেতর রাখা অর্পিতার নতুন আর পুরনো ব্যাগগুলো ঘেঁটে দেখেছে। খাটের নিচে থাকা 2টো ট্রিনের ট্রাঙ্ক খুলেও দেখেছে, কিছুই পায়নি। অর্পিতার পড়ার টেবিলের ড্রয়ার, বিছানার ফোম ও তোষকের নিচে কত কিছুই যে নেড়েচেড়ে দেখেছে হিসেব নেই। সন্দেহ করার মতো কিংবা কোনো ক্লু পাবার সমস্ত আশাই ছেড়ে দিয়েছে সে। ভেতরে ভেতরে অভিক ভেঙে পড়তে থাকে, কিন্তু গোপনীয়তা রক্ষার তাগিদে সে কারোর কাছেই মুখ খুলতে পারে না। অবিবাহিত ছোট মেয়েটি ছাড়া অন্য মেয়েরা যার যার জায়গায় ইতিমধ্যে ফিরে গেছে। অর্পিতার মৃত্যুর মাস 2 পর তার সহকর্মী সাফিক এক সন্ধ্যায় অভিকের বাড়িতে আসে।
অবিক আসন্ন রিটায়ারমেন্ট প্রাপ্ত টাকার হিসাব নিয়ে মাত্র বসেছে, অমনি মেয়ে সুজাতা এসে বাবাকে ডাক দেয়, বাবা, সাফিক মামা এসেছেন, তোমার সাথে তার জরুরি দরকার আছে বলছেন। টেবিলে রাখা কাগজপত্র থেকে চোখ না সরিয়ে সে জানতে চায়, সাফিক মামা কে এসে? মেয়ে অবাক হয়ে বলে, সে কি বাবা, তুমি এরই মধ্যে ভুলে গেলে? মার কলিগ সাফিক মামা, উনি তো কতবার আমাদের বাড়িতে এসেছেন। ও তাই বল, আসলেই ভুলে গিয়েছিলাম। তোর মাটা এমন করে কিছু জানার না দিয়েই চলে গেল। আমার মাথা একদম ঠিক নেই রে। যা, ওনাকে গিয়ে বল আমি আসছি। অবিকের মনে পড়ে যায় এই চিরকুমার সাফিককে নিয়ে যে কত রকম ঠাট্টা মশকরা করেছে অর্পিতার সাথে, আর অর্পিতাও সবসময় রেগে মেগে লাল হয়ে যেত। ওকে অমন করে রাগিয়ে তুলতে বেশ আনন্দও হতো অবিকের। বাসায় ঘরে ঢুকে দেখে সাফিক চন্দন কাঠে জপমালা দিয়ে রাখা অর্পিতার বাঁধানো বড় ছবিটার দিকে তাকিয়ে রয়েছে। অবিককে দেখে উঠে দাঁড়ায়। আদাব দাদা, কেমন আছেন? কেমন আর থাকা, অর্পিতা এভাবে কথা শেষ করবার আগেই সাফিক বলে, আমরাও তাই ভাবি দাদা। অর্পিদি এভাবে নীরবে চলে গেলেন, আমরা ভাবতেই পারি না। আমাদের অফিসের সবাই ভীষণ মর্মাহত। দিদি সবার যে কত আপন ছিলেন তা এখন আরও বেশি বুঝতে পারি আমরা। ছোট বড় এমন একটা কেউ নেই যে দিদির কাছে একটু মায়া বা ভালোবাসা পায়নি। একটু থামে সে। অবিক লক্ষ্য করে সাফিকের চোখে দুঃখের ছোঁয়া। সাফিক আবার শুরু করে, দাদা, যে জন্য এসেছিলাম, অফিস থেকে দিদির পাওনা টাকার হিসেব করার জন্য দিদির একটা জিনিস দরকার। সেই জন্যই অফিস থেকে আমাকে পাঠানো হয়েছে। কি জিনিস? আমাদের সবার মতো দিদিরও একটা লগ বই ছিল, যেটায় দিদির সব ট্যুর ও অতিরিক্ত কাজের হিসেব লেখা আছে। অফিসের দুজন অ্যাকাউন্টের হিসেব মিলে যায়নি, তাই ওটা একটু দরকার। আমি তো কখনো ওর চাকরির ব্যাপারে নাক গলাইনি, কোথায় যে কি রেখে গেছে জানি না। আপনি বসুন, ভেতরে গিয়ে দেখি কিছু করতে পারি কি না। ভেতরে ঢুকে সুজাতার ঘরে ঢুকে জানতে চাই, সুজাতা, তুই কি বলতে পারবি তোর মা কোথায় আর অফিসের কাগজপত্র রাখতো? সাফিক সাহেব এসেছেন একটা কাগজের খোঁজে। কেন বাবা, তুমি জানো না মা তো বইয়ের আলমারির যে ড্রয়ার দুটো আছে তার একটা তার অফিস আর এর জিনিসপত্র রাখতো, অন্যটায় আমাদের সবার যত সার্টিফিকেট রাখা। হ্যাঁ, এবার অভিকের মনে পড়ে একদিনে একবার ও তার বইয়ের আলমারিটা কথা মনে পড়েনি। অর্পিতার অভি কখনোই তাদের সীমা অতিক্রম করেনি, এমনকি কখনো একজনের চিঠি অন্যজন খুলেও ফেলেনি। ছেলে বিদেশ চলে যাওয়ার পর ড্রয়িং রুম থেকে বইয়ের আলমারিটা এনে সেখানে রেখেছিল। আলমারি খুলে দুটো ড্রয়ারও একটানে খুলে ফেলে সে। বা পাশেরটি তার নিজের সহ অন্য সবার একগাদা সার্টিফিকেট দেখতে পায়, আর ডান পাশেরটিতে অর্পিতার কাগজপত্র, সবই সুন্দর আর পরিপাটি করে গোছানো। ক্লিয়ার প্লাস্টিকের ব্যাগে অ্যাপয়েন্টমেন্টের লেটার থেকে শুরু করে প্রমোশন ইনক্রিমেন্টের চিঠি, নানা কিছু। সেখানেই অভিক পেয়ে যায় তার লগ বইও। লগ বইটা বের করার পর কাগজগুলো আবার ঠিক করে রাখতে গিয়ে দেখে ড্রয়ারের একদম পিছনে কিছু একটা উঁচু হয়ে রয়েছে। হাত ঢুকিয়ে সমান করতে গিয়ে সেটা বের করে আনে, একটা মাঝারি আকৃতির ডায়েরি। অভিক ভাবে, অর্পিতা যে ডায়েরি লিখত তা তো সে জানতো না। তার বুকের ভেতর কম্পন শুরু হয়ে যায়। অজানা রহস্যের সন্ধান পেতে চলেছে ভেবে শিহরিত বোধ করে। সেটা নিজের ঘরে পড়ার টেবিলের ওপর রেখে ড্রয়িং রুমে গিয়ে সাফিকের কাছে অর্পিতার লগ বইটা দেয়। নিন, এটার কথাই বলছিলেন বোধ হয়। সাফিক উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে লগ বইটা নিতে নিতে বলে, জি দাদা, এটাই আপনাকে অনেক ধন্যবাদ।